স্টুডেন্ট, ক্লাস 10-এর তোমাদের ইতিহাস পড়াচ্ছি। প্রথম অধ্যায় পার্ট 1টা পড়ে দিয়েছি। আজকে দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি, এটা তোমাদের পার্ট 2 আর কি। দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে ঐতিহাসিকরা নানা ধরনের উপাদান ব্যবহার করে থাকেন। লিখিত প্রাথমিক উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরকারি এবং দুই হচ্ছে বেসরকারি উপাদান। মানে কি, যেসব জিনিসের উপর ভিত্তি করে ঐতিহাসিক ইতিহাস রচনা করেন আর কি, তাকে বলে উপাদান। এই উপাদানকে কারণ দুভাগে ভাগ করা, একটা হচ্ছে সরকারি এবং দুই হচ্ছে বেসরকারি। সরকারি নথিপত্রগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। সরকারি নথিপত্রের ভাগে কি কি আছে, যেমন সরকারি প্রতিবেদন, গোয়েন্দা বা পুলিশের প্রতিবেদন এবং সরকারি কর্মচারীদের চিঠিপত্র। সরকারি কাজকর্ম চালাতে গেলে এইগুলো সবের দরকার। হ্যাঁ, সরকারি প্রতিবেদন বিভিন্ন থাকে, গোয়েন্দা কিভাবে দেশ কি চলছে, কোথায় কি চলছে এই বিষয়ে গোয়েন্দারা সব রিপোর্ট দেয় সরকারকে, এই গোপন রিপোর্ট আর কি। বা পুলিশের প্রতিবেদন, পুলিশরা তো সমস্ত কিছু শাসন কার্যের মূল অংশগ্রহণ করে, এরা সব বিভিন্ন রকম প্রতিবেদন দেয়। আবার সরকারি কর্মচারীরা চিঠিপত্রের আদান প্রদান করে, সেইগুলোকে বলা হচ্ছে সরকারি নথিপত্র। আর বেসরকারি উপাদানগুলোর মধ্যে সাহিত্যিক উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করা আছে। ইতিহাসের উপাদান ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি প্রাথমিক নিয়ম সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে ঐতিহাসিক যে সময় এবং স্থান বিষয়ে লেখেন, সেই স্থান ও কালে তিনি নিজে উপস্থিত ছিলেন না। তাহলে আমি বলেছি যে স্থান কাল দরকার। আর ঐতিহাসিক তো সেই সময়, ধরো এখনকার আধুনিক ঐতিহাসিক পুরোনো যুগে ইতিহাস রচনা করতে গেছে, তো তখন তো তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তাহলে কি করতে হবে, ঐতিহাসিককে তার বর্ণিত কাহিনীর সত্যতার প্রমাণ দিতে হবে। সে যে বললো, সে তো তখন ছিল না সেখানে, তাহলে সে যে বললো তাকে কারোর প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিলে কেউ বিশ্বাস করবে না। তাই এই প্রমাণ তিনি হাজির করেন উপাদানগুলিকে ব্যবহার করে। তাহলে তার প্রমাণটা কোথায় জোগাড় করবেন, এই ইতিহাসের ওই উপাদানগুলোকে ব্যবহার করে তিনি এটাকে প্রমাণ করেন যে ওই সময় তিনি যে বিষয় বিবরণ দিয়েছেন, ওই সময় ওই ঘটনাটা ঘটেছিল বা ওই বিবরণটা সত্য। তাই উপাদানগুলি ভালোভাবে যাচাই না করে কোনো ঐতিহাসিক তা ব্যবহার করতে পারেন না। উপাদানগুলি যাচাই করার জন্য সাধারণত কতগুলো প্রশ্ন করা হয়, যে উপাদানটি কার রচনা বা কোন সময় এবং কি উদ্দেশ্যে তা রচিত হয়েছে। এটা খুবই দরকারি, কারণ কার রচনা, অনেক সময় আগে রাজা কি হতো, তখন তার পৃষ্ঠপোষকতায় তার সম্পর্কে খুব ভালো ভালো কথা লিখে দিল, অথচ সেই রাজা সেরকম ভালো নাও থাকতে পারে। হ্যাঁ, আবার কোন সময় কি উদ্দেশ্যে, বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রকম রচনা হয়ে থাকে, কি উদ্দেশ্যে রচিত হয়েছে সেটা ঐতিহাসিককে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। এছাড়া ঐতিহাসিককে খেয়াল রাখতে হয় কি ধরনের পাঠক বা শ্রোতা বা দর্শকের কথা মাথায় রেখে উপাদানটি রচিত হয়েছিল, মানে কাদের ধরেন দর্শক কে ছিল, মানে কাদের উদ্দেশ্যে এটা রচিত হয়েছে, এবং তার নিজের রচনায় উপাদানটি কি প্রমাণ করার জন্য ব্যবহার করা হবে সেগুলোর দিকেও তাকে খেয়াল রাখতে হবে। আলোচ্য উপাদান সম্পর্কে অন্যরা কি মত পোষণ করেন বা উপাদানটি থেকে প্রাপ্ত তথ্য অন্য কোনো উপাদানে সমর্থিত হয় কিনা, সেই বিষয়গুলি সম্পর্কে ঐতিহাসিককে লক্ষ্য রাখতে হয়। এরপর দেখো সরকারি নথিপত্র নিয়ে আলোচনা। কোনো দেশ শাসন করতে হলে সেই দেশ সম্পর্কে বিস্তারিত জানা জরুরি, বিশেষ করে সেই দেশের শাসক যখন বিদেশি। ব্রিটিশ সরকারি আধিকারিকদের অসংখ্য প্রতিবেদনে ধরা পড়েছে ঔপনিবেশিক আমলের ভারতের সমাজ, সংস্কৃতি এবং অর্থনৈতিক চিত্র। ধরো ব্রিটিশ যখন আমাদের দেশে, আমরা ব্রিটিশের উপনিবেশ ছিলাম, তা ব্রিটিশ যখন আমাদের শাসন করতো, তখন তো তারা একজন ব্রিটিশ থেকে ইংল্যান্ড থেকে এসে নিয়ে আমাদের এখানে সে শাসন কার্য পরিচালনার অংশগ্রহণ করেছে। এবার সে কি জানে না এদেশের মানুষ কেমন, এদেশের সমাজ কেমন, এদেশের সংস্কৃতি কেমন, এখানে অর্থনৈতিক অবস্থা কেমন, এগুলো সম্পর্কে তাকে জানতে হয়। সেগুলো জানতে গিয়ে তো সে তো সাধারণ মানুষের ভাষা বোঝে না, সাধারণ মানুষের সাথে তার সে মিশবে না। তাহলে তাকে কিভাবে এগুলো জানতে হবে, তাকে বিভিন্ন প্রতিবেদন পড়তে হবে, তাহলে সে বুঝতে পারবে সেই সব সমাজ, ব্রিটিশ সরকারি আধিকারিক যারা, সেই আধিকারিকদের বিভিন্ন রকম প্রতিবেদনে সেগুলো পড়ে নিয়ে সে সেই সম্পর্কে সহজে বুঝতে পারবে। যেমন দেখো গোয়েন্দা বা পুলিশের প্রতিবেদন। সাধারণভাবে ব্রিটিশ শাসককে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবসময় ভারতীয়দের জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হচ্ছে। যে জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মকাণ্ডের আওতায় আছে, ব্রিটিশদের কোনো কোনো প্রাণ সংশয় থাকতে পারে, ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন রকম আন্দোলন হয়েছে, তাহলে তাদের জাতীয়তাবাদী কাজকর্ম কেমন চলছে সেগুলো সম্পর্কে তাদের সবসময় শান্তি শৃঙ্খলা রক্ষার থেকেও এগুলোর বিষয়ে সতর্ক থাকতে হয়। আবার দেশে যখন তারা চালাচ্ছে, তখন সেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের পরে পড়ে, এবং তাদের পরে পড়ে মানে পুলিশের উপরে পড়ে। পুলিশ কাদের উপর নির্ভর করে, গোয়েন্দা রিপোর্টের উপরে পুলিশ নির্ভর করে। এই জন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা বিভাগ নিয়মিতভাবে গোপন প্রতিবেদন জমা দিত। কোথায় কি করছে এখন গোপন প্রতিবেদন এই গোয়েন্দা পুলিশের যে বিভাগটা তারা জমা দিত। সেই সব নথিপত্র বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য লেখাগারে সংগৃহীত আছে। এখন তো আর সেই ব্রিটিশ নেই, সেই ব্রিটিশ রাজা নেই, কিন্তু সেই সময়কার উপাদানগুলো, তখন যে সরকারি কর্মচারীরা যেসব লিখত, তখনকার সরকারি কর্মচারীরা, সেইগুলো এখনো কোথায় সংরক্ষিত আছে, পশ্চিমবঙ্গ রাজ্য লেখাগারে সংরক্ষিত আছে।
সমসাময়িক রাজনৈতিক ইতিহাস রচনায় সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। মানে এই যে গোপন রিপোর্টগুলো, এই যে গোয়েন্দা পুলিশের যে প্রতিবেদন, সেই সময়কার যদি তুমি কোনো কিছু রচনা করতে হয়, সেই সময় ইতিহাস সম্পর্কে কিছু জানতে চাও, তখন এই তোমার ধারণাকে একদম সমর্থিত করবে কারা? এই যে রিপোর্টগুলো, সেইগুলো তুমি রাজ্য লেখাকার থেকে নিলে বা ঐতিহাসিক যারা নিল তারা রাজ্য লেখাকার থেকে নিল, সেখান থেকে সেটা নিয়ে তাকে ইতিহাস রচনা অনেক সাহায্য সহযোগিতা সেখান থেকে সে পাবে। এই জাতীয় উপাদানগুলি ব্যবহারের সময় ঐতিহাসিক কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হয়। কি সতর্ক থাকতে হয়? মনে রাখতে হবে যে এই উপাদানগুলি ইতিহাসের তথ্য সংরক্ষণের কথা ভেবে তৈরি হয়নি। যারা প্রতিবেদনগুলো লিখেছে তাদের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষ যতদিন বেশি সম্ভব শাসন করা, রাজস্ব আদায় করা এবং বাণিজ্য করা। তাদের উদ্দেশ্য কি ছিল? কি যে বলেছি, কি উদ্দেশ্যে প্রতিবেদনটা রচনা হয়েছিল সেগুলো ঐতিহাসিককে খেয়াল রাখতে হবে। যে তখন তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে পদদলিত করে রেখে যতদিন ভারতবর্ষকে শোষণ করা যায়, শাসন করা যায় সেটা, এবং ভারত থেকে যতটা বেশি সম্ভব রাজস্ব আদায় করা যায়, এবং তাদের বাণিজ্যের কি কি সুবিধা হবে, এদেশের বাণিজ্য বাদ দিয়ে তাদের দেশের বাণিজ্য কিভাবে সুবিধা হবে, সেইটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। তাই সমসাময়িক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনার ক্ষেত্রে এই জাতীয় উপাদানের ব্যবহার সম্পর্কে ঐতিহাসিকদের সতর্ক থাকা কর্তব্য। উদাহরণ হিসেবে হিউম ডাফরিন পত্রালাপের কথা বলা যায়। ঐতিহাসিকদের কোনো কোনো গোষ্ঠী কথা বিশ্বাস করেন যে হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলে জাতীয় কংগ্রেসের জন্ম হয়। এই যে তখন বলা হতো যে জাতীয় কংগ্রেস যে আমাদের যে রাজনীতির মূল আঙ্গিক আর কি, জাতীয় কংগ্রেসের জন্য এই যে হিউম আর ডাফরিন দুজন ষড়যন্ত্র করে জাতীয় কংগ্রেস তৈরি করলো, যাতে জাতীয় কংগ্রেসের মাধ্যমে ভারতীয়রা কি কি করছে সব সহজেই যেন তারা জেনে যায়। এই জন্য জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে। কিন্তু প্রত্যেক জিনিসই তৈরি হলে তার যেমন উদ্দেশ্য যাই থাক না কেন, তার সুবিধা অসুবিধা দুদিকে থেকে যায়। ঠিক আছে, বলা হয় হিউম ব্রিটিশ সরকারের সচিব থাকাকালীন যেসব গোপন সরকারি নথিপত্র হাতে পান তাতে আসন্ন সশস্ত্র বিপ্লবের কথা উল্লেখিত ছিল। মানে ভেবেছিলেন যে সশস্ত্র বিপ্লব হলে ব্রিটিশদের পক্ষে ক্ষতিকর, তাহলে তিনি কি করছেন, এই সশস্ত্র বিপ্লবকে দমিত করার জন্য নিয়মতান্ত্রিক পথে আন্দোলন কিভাবে হয়েছে, তাহলে জাতীয় কংগ্রেস তৈরি করে দাও, তাহলে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের সশস্ত্র বিপ্লব থেকে তার সরে দাঁড়াবে। তাছাড়া 1916 খ্রিস্টাব্দে হোম রুল আন্দোলনের সমকালীন সরকারি নথিগুলি থেকে জানা যায় ব্রিটিশ সরকার এই আন্দোলনের ব্যাপকতায় রীতিমতো শঙ্কাবোধ করেছিল। যে হোম রুল আন্দোলনের এত বড় আন্দোলন, এটা ওরা শঙ্কাবোধ করেছিল যে ব্রিটিশদের বোধহয় এবার শেষ হতে চলেছে আর কি ব্রিটিশ রাজ। তাছাড়া এক্ষেত্রে সাইমন কমিশনের প্রতিবেদনের কথা উল্লেখ করা যায়। তার ভিত্তিতে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন রচিত হয়েছিল। এই যে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, এটা খুবই গুরুত্বপূর্ণ আইন রচনা হয়েছিল যে ভারতকে ওইভাবে শাসন করা যাবে না, নতুন ভাবে সুন্দর আইন প্রণয়ন করতে হবে যাতে আইনের মাধ্যমে ভারতকে শাসন করা যায়। আগে সেই ব্রিটিশদের পুরনো কোথায় বা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন সেইভাবে করা যাবে না আর কি। বেশ কিছু গবেষক তাদের রচনায় পুলিশি প্রতিবেদনের বিস্তৃত ব্যবহার করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখ করা যায় অমিয় কুমার সামন্ত রচিত টেরোরিজম ইন বেঙ্গল, এ কালেকশন অফ ডকুমেন্টস অন টেরোরিস্ট অ্যাক্টিভিটিস ফ্রম 1905 টু 1939, বা সুরঞ্জন দাস রচিত দ্য গুন্ডাস টুয়ার্ডস এ রিকনস্ট্রাকশন অব দ্য ক্যালকাটা আন্ডারওয়ার্ল্ড গ্রন্থগুলির কথা। এগুলো সব গ্রন্থ। সম্প্রতিকালে শুক্লা সান্যাল রচিত রেভলিউশনারি প্যাম্পলেটস প্রোপাগান্ডা অ্যান্ড পলিটিক্যাল কালচার ইন কলোনিয়াল বেঙ্গল গ্রন্থে গোপন পুলিশি প্রতিবেদনের ব্যবহার লক্ষ্য করা যায়। এগুলো সব দরকার। এবার তোমাদের এর মধ্যে বলে রাখি, একজন আমাকে কমেন্ট করে স্যার এগুলো থেকে কোনো প্রশ্ন আসে, এবং প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, অর্থাৎ তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এবার দেখো চিঠিপত্র। সরকারি প্রতিবেদনগুলি বিশেষত ঘোষণা বা সভার কার্যবিবরণী বা সরকারি আদেশপত্রগুলি যেহেতু প্রকাশিত হওয়ার জন্য লেখা হতো, সেই জন্য অনেক সময় সেগুলো থেকে প্রকৃত তথ্য পাওয়া নাও যেতে পারে। কিন্তু রিজলি বা কার্জনের মতো উচ্চপদস্থ সরকারি কর্মচারীর ব্যক্তিগত নথি বা চিঠিপত্র থেকে অন্য তথ্য জানা যায়। তখন সরকারি যেসব নথিপত্র, সরকারি চিঠিপত্র, তাতে তুমি সরকারি প্রোটোকল মানে সরকারি নিয়ম নীতি মেনে লিখিতে হতো, অর্থাৎ সেখান থেকে কিছু সবকিছু পাওয়া যাবে না। কিন্তু ব্যক্তিগত কিছু হলে তারা তো ব্যক্তিগত মানে সত্য জিনিসটা লিখবে। তাহলে রিজলি বা কার্জনের মতো উচ্চপদস্থ সরকারি কর্মচারী যাদের ব্যক্তিগত নথি যদি সংগ্রহ করা যায়, সেখান থেকে কিন্তু সঠিক তথ্য পাওয়া যেতে পারে। সেটি হলো বাংলা ভাগ করে বাঙালির রাজনৈতিক শক্তিকে খর্ব করার বাসনা বঙ্গভঙ্গের প্রস্তাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই যে বাংলা তখন হটস বেঙ্গল থিংস টু ইন্ডিয়া থিংস টু মোর, এরকম একটা ধারণা প্রচলিত ছিল। কারণ কি, বাংলা সব দিক থেকে উন্নত ছিল। তাহলে বাংলা যে ভাবতো, বাংলার যে ব্রিটিশ বিরোধীর কাজকর্ম বেশি হতো, তাহলে কি সেই জন্য তো ব্রিটিশরা বাধ্য হয়ে বাংলা থেকে তাদের রাজধানী সরিয়ে দিল্লিতে নিয়ে চলে গেল। কারণ এই যে বাঙালি রাজনৈতিক শক্তিকে খর্ব করার দরকার, বাঙালি শক্তিকে যে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে বাংলাকে যদি ভাগ করে দাও তাহলে কি এদের রাজনৈতিক শক্তি কমে যাবে। এই উদ্দেশ্যে তারা বঙ্গভঙ্গ করেছিল, এবং বঙ্গভঙ্গ নিয়ে পরবর্তী অনেক আন্দোলনও হয়েছিল। বঙ্গভঙ্গ পরে আবার ঠিকও হলো, কিন্তু সেই আবার ঠিক হলো, আবার দেশ বিভাগের পরে আবার সে বঙ্গভঙ্গ হলো, সে আলাদা কথা। দেখো
সরকারি আধিকারিকদের চিঠিপত্র, ব্যক্তিগত নথি বা ডায়েরি এই ধরনের সমসাময়িক ইতিহাসের উল্লেখযোগ্য উপাদান। এবার দেখো আত্মজীবনী ও স্মৃতিকথা। ইতিপূর্বে ঐতিহাসিকরা আত্মজীবনীকে ভরসাযোগ্য উপাদান মনে করতেন না। তখন বললেন যে তখন ইতিহাস লেখা হতো একরকম, কিন্তু এখন টোটাল হিস্ট্রি, সামগ্রিক ইতিহাস লেখা হচ্ছে, সবার ইতিহাস লেখা হচ্ছে। তখন কিন্তু আত্মজীবনী একটা ভরসাযোগ্য উপাদান এখন। হ্যাঁ, জেপি টেলরের মতো বিখ্যাত ঐতিহাসিক বলেছেন, আত্মজীবনী ইতিহাসকারকে ভুল পথে নিয়ে যায়। এই ঘটনায় যথেষ্ট যুক্তি রয়েছে, কারণ একজন ঐতিহাসিকের কাছ থেকে আমরা আশা করি তিনি নিরপেক্ষভাবে অতীতের ঘটনাকে পাঠকের সামনে হাজির করবেন, কিন্তু আত্মজীবনীর রচয়িতা তার লেখায় নিজের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা দিয়ে চালিত হতে পারেন। মানে আত্মজীবনী ব্যবহারের অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে সে যে মতাদর্শে দর্শিত সেই অনুযায়ী লেখা হয়ে যেতে পারে, সেই জন্য আত্মজীবনীতে একটু সমস্যা থেকে যায়, কারণ তার নিজস্ব লেখকের নিজস্ব চিন্তা ভাবনা সেখানে ঢুকে থাকে আর কি। তাছাড়াও ইতিহাসের অতীতের ঘটনা বর্ণনার সময় সমস্ত তথ্যগুলিকে বিভিন্ন ধরনের উপাদানের সাথে যাচাই করে নেন আর কি। আত্মজীবনীর লেখক প্রধানত স্মৃতির উপর নির্ভরশীল, তাই তার রচনায় তথ্যগত ভুল থাকা অসম্ভব না। অনেক সময় অনেকে মানুষ ঠিক ছিলেন কিন্তু ভুলে যান, ভুলে গিয়ে ঠিক স্মৃতিতে ভুল হয়ে গেল, তখন ভুল তথ্য দিয়ে দিলেন। কিন্তু এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী বা স্মৃতিকথার একটা বিশেষ মূল্য আছে। বলেছি প্রত্যেকটিতে সুবিধা অসুবিধা দুটোই থাকে। হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিন্তু গুরুত্ব কিন্তু কম নেই, গুরুত্ব যথেষ্ট আছে। আত্মজীবনী বা স্মৃতিকথার গুরুত্ব যথেষ্ট আছে। এ প্রসঙ্গে কেশবচন্দ্র সেনের জীবন বেদ, আশালতা সরকারের আমি সূর্য সেনের কন্যা, মণিকুন্তলা সেনের সেদিনের কথা, সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি প্রভৃতি আত্মজীবনী ও স্মৃতিকথামূলক গ্রন্থের কথা উল্লেখ করা যায়। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে, এই আত্মজীবনী বা স্মৃতিকথার মধ্যে তোমাদের প্রশ্ন আসতে পারে যেমন যে আমি সূর্য সেনের কন্যা কে লিখেছেন? হ্যাঁ, এটা কে লিখেছেন? আশালতা সরকার। আবার দেখো এরকম প্রশ্ন আসতে পারে যে সেদিনের কথা কে লিখেছেন? তাহলে মণিকুন্তলা সেনের। আবার ৭১-এর ডায়েরি কে লিখেছেন? তাহলে সুফিয়া কামালের লেখা ৭১-এর ডায়েরি। হ্যাঁ, এগুলো সব আত্মজীবনী বা স্মৃতিকথামূলক গ্রন্থ, এগুলো কিন্তু খুব পরীক্ষা আসে, এগুলো ভালো করে মনে রাখতে। আরেকবার বলছি শোনো, কেশবচন্দ্র সেনের জীবনবেদ, আশালতা সরকারের আমি সূর্য সেনের কন্যা, মণিকুন্তলা সেনের সেদিনের কথা, সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি প্রভৃতি আত্মজীবনী ও স্মৃতিমূলক কথামূলক গ্রন্থের কথা উল্লেখ করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, আত্মজীবনী রচনার সময় কেউ তার নিজের মনের জগৎটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, আবার কেউ আত্মজীবনের মাধ্যমে নিজের সময়, চারপাশের পরিবেশ এবং সমাজের একটা ছবি ধরে রাখার চেষ্টা করেন। তাহলে এগুলো থেকে আমরা কেন জানতে পারবো। এবার দেখো ৭০ বছর সম্পর্কে আর কি। বিপিন চন্দ্র পাল ছিলেন বাংলা তথা ভারতের অন্যতম বিশিষ্ট চরমপন্থী রাজনৈতিক নেতা এবং তাত্ত্বিক। এবং তখন রাজনীতিতে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে চরমপন্থী, একটা হচ্ছে নরমপন্থী। যারা আবেদন নিবেদন মাধ্যমে রাজনীতি করতে পছন্দ করতেন তারা হচ্ছে নরমপন্থী, আর যারা আবেদন নিবেদন একদম ব্রিটিশদের হাত থেকে রক্ষা করবো, দেশকে স্বাধীন করবো, একদম চরমপন্থী, তারা হচ্ছে চরমপন্থী। তার মধ্যে ছিলেন বিপিন চন্দ্র পাল একজন। হ্যাঁ, এমন চরমপন্থী রাজনীতিতে ছিলেন এবং তাত্ত্বিক ছিলেন। কিন্তু এই আত্মজীবনীতে মানে ৭০ বছর হচ্ছে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী আর কি। এই আত্মজীবনী তার জীবনের প্রথম ২২ বছরের, অর্থাৎ ১৮৫৮ থেকে ১৮৮০-র কথা রয়েছে। অর্থাৎ বিপিন চন্দ্রের রাজনৈতিক কার্যকলাপের পূর্ণ ইতিহাসের জন্য এই উপাদানটি উপযুক্ত নয়, কারণ পুরো ইতিহাস আমরা জানছি না। আত্মজীবনীতে তিনি কেবল নিজের জীবনের কথা লিখেছেন না, সমকালীন সামাজিক ইতিহাসও তার রচনায় ধরা পড়ে। এরই পাশাপাশি প্রাক কংগ্রেস বাংলাদেশে জাতীয়তাবাদী চেতনার ইতিহাস রচনার ক্ষেত্রে বিপিন চন্দ্রের এই আত্মজীবনীটি উল্লেখযোগ্য উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। তাছাড়া বিপিন চন্দ্র তার আত্মজীবনের শুরুতেই কৈফিয়ত অংশে বইটি সম্পর্কে তার নিজের ভাবনা চিন্তার কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কোনো আত্মপ্রচার উদ্দেশ্য নিয়ে নয়, শুধুমাত্র সমকালীন ভারতের রাষ্ট্রিক দলিল রচনা করা এই গ্রন্থের উদ্দেশ্য। মানে তিনি এই যে বই লিখছেন মানে তার নিজের সম্পর্কে প্রচার করা নয়, তিনি কি করছেন? সমকালীন ভারতের রাষ্ট্রিক দলিল, মানে ওই সময় ভারতটা কিভাবে চালিত হতো সেই সময়কার দলিল আর কি। এই কারণে কেবলমাত্র আত্মজীবন হিসেবে এই গ্রন্থকে বিশ্লেষণ করা সঠিক নয়, কারণ এই গ্রন্থে বাংলার সামাজিক জীবন, সমাজ ও রাষ্ট্রের যুগ পরিবর্তনের সাক্ষী। সেই জন্য শুধুমাত্র আত্মজীবনী বলা যাবে না, কারণ কি সেই সময়কার বাংলার সামাজিক জীবন ছিল, সমাজ কিভাবে পরিচালিত হতো, সমাজে কি কি রীতিনীতি ছিল, হ্যাঁ, সমাজ ও রাষ্ট্রের যুগ পরিবর্তনের সাক্ষী হিসেবে এটাকে নেওয়া যেতে পারে। বিপিন চন্দ্রের জীবন ঊনবিংশ ও বিংশ এই দুই শতাব্দীর পট পরিবর্তন লক্ষ্য করেছে। প্রাদেশিক ও জাতীয় স্তরে নানা ঘটনাবলী, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আলোচনা সূত্রে নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত পরিচয় গ্রন্থে পাওয়া যায়। আগামী প্রজন্মের কাছে প্রাচীন গ্রাম শহরের চিত্র এই গ্রন্থের মাধ্যমে নিপুণভাবে তুলে ধরা হয়েছে। এবার দেখো জীবন স্মৃতি।
জীবন স্মৃতিকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করার বিপদ সম্পর্কে বইয়ের শুরুতে রবীন্দ্রনাথ পাঠককে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, স্মৃতি আর ইতিহাস এক নয়। স্মৃতি হিসেবে মানুষ নিজের মনের মধ্যে যেসব ছবি ধরে রাখে, সেই ছবির খানিক শেষে নিজের মনেই বানিয়ে নেয়। তাই আদালত সাক্ষ্য হিসেবে তা মেনে নেবে না। কেন বলছে, মানে এগুলো তার মনের কথা চলে আসার সম্ভাবনা থাকে, সেই জন্য এটাকে ইতিহাস বললে সবসময় ঠিক নাও হতে পারে। রবীন্দ্রনাথের সতর্কবার্তা সত্ত্বেও জীবন স্মৃতিকে কিন্তু ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের সামাজিক ও কিছু ক্ষেত্রে রাজনৈতিক ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা যায়। রবীন্দ্রনাথ নিজেকে প্রাথমিকভাবে একজন কবি বলেই মনে করতেন। জীবন স্মৃতির ছোট ছোট অধ্যায়গুলির মধ্যে দিয়ে তিনি একটি নিঃসঙ্গ ছোট ছেলের কবি হয়ে ওঠার প্রস্তুতি পর্ব বর্ণনা করেছেন। বইয়ের জগৎ এই বইটিতে এসেছে প্রধানত পশ্চাৎপট হিসাবে, কিন্তু কবির সাবলীল বর্ণনায় সেই পশ্চাৎপটও জীবন্ত হয়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শেষ দশকগুলির মানুষকে বোঝার ক্ষেত্রে আজকের দিনের ঐতিহাসিকদের সাহায্য করছে। উদাহরণস্বরূপ আমরা আলোচনা করতে পারি জীবন স্মৃতির অন্তর্গত স্বদেশিকতা নামের অধ্যায়টিকে। এই অধ্যায়ে রবীন্দ্রনাথ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত একটি স্বাদেশিক সভার উল্লেখ করেছেন। এই সভার সদস্যরাই অর্থ ব্যয় করে স্বদেশী দেশলাই তৈরি করার চেষ্টা করেছেন, অর্থ সাহায্য করেছেন স্বদেশী কাপড়ের কল তৈরি করতে। মানে এই যে নিজেদের দেশ, ব্রিটিশদের তৈরি জিনিসপত্র বর্জন করবো, ব্রিটিশদের জিনিস ব্যবহার করবো না, তাহলে ব্যবহারটা করতে তো হবে। তাহলে আমাদের নিজেদের দেশে যদি কিছু তৈরি করা যায়, সেই যে স্বদেশী আন্দোলন, এটাকেই বলছেন। এই যে তারা কি করছেন, স্বদেশী আন্দোলনের কথা এই জীবন স্মৃতি থেকে আমরা জানতে পারছি। এরপর দেখো জীবনের ঝরাপাতা। এই আত্মজীবনী রচয়িতা রবীন্দ্রনাথের বোন লেখিকা স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানী। এবার তোমাদের প্রশ্ন আসে, জীবনের ঝরাপাতা কে লিখেছেন? জীবনের ঝরাপাতা হচ্ছে সরলা দেবী চৌধুরানী। 1872 খ্রিস্টাব্দে তার জন্মের সময় থেকে 1905 খ্রিস্টাব্দে তার বিবাহের আগে পর্যন্ত সময়ের কথা তিনি এই গ্রন্থে লিখেছেন। তাই এই আত্মজীবনীটি অসম্পূর্ণ। জাতীয়তাবাদী চেতনা সমকালীন আরো অনেকের মতো তাকে উদ্বুদ্ধ করেছিল। শুধু তাই নয়, পরবর্তীকালে বাংলায় যে ব্রিটিশ বিরোধী বিপ্লববাদী রাজনৈতিক প্রসার ঘটেছিল, সরলা দেবী ছিলেন তার প্রথম দিককার সূত্রাকার। বীরাষ্টমী উৎসব, প্রতাপাদিত্য উৎসব এবং উদয়াদিত্য উৎসব চালু করার মাধ্যমে তিনি সমকালীন বাঙালি তরুণদের বিপ্লববাদী জাতীয়তাবাদে দীক্ষা দেওয়ার চেষ্টা করেন। তিনি চেয়েছিলেন কেন এইসব উৎসবের, আসলে এইসব উৎসবের মধ্যে মানে যেসব যুবক তাদেরকে চালিত করা, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি তাদের নিয়ে আসা তাদের মনের মধ্যে, হ্যাঁ, এবং তাদের বিপ্লববাদে দীক্ষিত করার চেষ্টা করা হচ্ছে এইগুলোর উৎস। বীরাষ্টমী উৎসব, প্রতাপাদিত্য উৎসব, এই যে প্রতাপাদিত্য চরিত্র সম্পর্কে জানবে, এবারে এই যে বিপ্লবী মানসিকতা আর কি, উদয়াদিত্য উৎসব, এইসবের মাধ্যমে তাদের জাতীয়তাবাদী এবং স্বদেশীর জাগরণ ঘটবে আর কি। তার রচনায় সমকালীন পোশাকের ইতিহাস, সঙ্গীতের ইতিহাস, নারীর শিক্ষার ইতিহাস এবং রাজনীতি সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যেতে পারে। তিনি সমসাময়িক সমাজ এবং রাজনীতিতে নারী ও পুরুষের অধিকারের ব্যবধান সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। তার আত্মজীবনীতে এই সচেতনতার প্রকাশও ঘটেছে স্পষ্টভাবে। অতএব ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নারীর ইতিহাস রচনায় এই আত্মজীবনী একটি অমূল্য দলিল হিসেবে বিবেচিত হতে পারে। এবার দেখো চিঠিপত্র। অন্যান্য লিখিত উপাদানের থেকে উপাদান হিসেবে চিঠিপত্রের কিছুটা আলাদা গুরুত্ব রয়েছে। মানে চিঠিপত্র তো সবাই ব্যক্তিগত কাউকে চিঠি লিখলে তার মধ্যে গুরুত্ব তো আছেই। চিঠিপত্রের লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামতের প্রকাশ ঘটে থাকে, কিন্তু ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলিতে ব্যক্তিগত সম্পর্কে ছোঁয়া থাকলেও এগুলোর একটি সর্বজনীন আবেদন রয়েছে। এই যে তখন ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহরু চিঠি লিখতেন। আমাদের জওহরলাল নেহরু বুঝতে পারছেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী, তাহলে ইন্দিরা গান্ধীকে লিখে জওহরলাল নেহরুর যে চিঠিগুলো, তার থেকে অনেক কিছু জানা যায় আর কি। হ্যাঁ, তার আগে প্রথমে একটু জেনে নাও জওহরলাল নেহরু সম্পর্কে। জওহরলাল নেহরু কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী। তিনি জন্মেছেন এলাহাবাদে 1889 খ্রিস্টাব্দে 14 নভেম্বর জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ইংল্যান্ডে। 1912 খ্রিস্টাব্দে ভারতে এসে ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যেটা বলেছি। প্রায় 17 বছর এই প্রধানমন্ত্রীতে ছিলেন। অবশেষে 1964 খ্রিস্টাব্দে 27 মে পরলোকগমন করেন। তিনি অবশ্যই বহু বিষয়ে জ্ঞানী এবং পণ্ডিত ছিলেন এবং আন্তর্জাতিক মানের লেখক ছিলেন। তার 3টি বিখ্যাত গ্রন্থ, অ্যান অটোবায়োগ্রাফি, গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, লেখক হিসেবে আজও তাকে স্মরণীয় করে রেখেছেন। তাহলে এমন একটা ব্যক্তিত্ব, তার যে চিঠি, তার তো গুরুত্ব আছে। আর তা কাকে লিখছে? ইন্দিরা গান্ধী। পরবর্তীকালে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমাদের আলোচ্য লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থগুলি, চিঠিগুলি লেখা হয়েছিল 1928 থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যে। ভারত তখন রাজনৈতিকভাবে খুবই অস্থির। নেহরু নেতৃত্বে পূর্ণ স্বরাজের দাবিতে শুরু হতে চলেছে এক বিরাট আন্দোলন। মেয়ে ইন্দিরাকে লেখা এই চিঠিগুলিতে নেহরু কোথাও কোনো জাতির প্রতি বিদ্বেষ প্রকাশ করেননি। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় 9-10 বছরের ছোট ইন্দিরাকে পরিচয় করে দিয়েছিলেন পৃথিবী এবং মানব সভ্যতার গোড়ার দিকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ধারণার সঙ্গে।
তিনি এই যে পৃথিবী কেমন ছিল, এই যে ইন্ডিয়া একটা ছোট্ট জায়গা, কিন্তু তুমি যদি ইংল্যান্ড একটা ছোট্ট জায়গা, কিন্তু সমস্ত পৃথিবীর মধ্যে একটা ছোট্ট জায়গা, এই যে চিন্তা ভাবনা তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আবার সভ্যতা সম্পর্কে তার সাথে বিশাল কথা হতেছিল যে কারা সভ্য আর কারা অসভ্য। এই যে দুটো বিশ্বযুদ্ধ বা বিভিন্ন মানুষকে মারছে, এই যে তারা একরকম মানুষের মারামারি করছে, ধরো রাস্তায় দুটো ছেলে মেয়ে মারামারি করছে, তাদের থামিয়ে দেওয়া হবে, কিন্তু একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে মারতে উদ্যত, তারা কি সভ্য? এইসব প্রশ্ন তিনি এই চিঠিতে অনেক কিছু করেছিলেন। এবং এগুলো সম্পর্কে মানে ছোট্ট ইন্দিরাকে তখন থেকে সভ্যতা সম্পর্কে, পৃথিবী সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন। নেহেরু চিঠি শুরু করেছেন এই পৃথিবীর সৃষ্টির সময়কাল থেকে, তারপর একে একে মানুষের আগমন, বিভিন্ন জাতির উদ্ভব, ধর্মের উদ্ভব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছে। এই যে পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছিল, সেটা একটা ছোট্ট নুড়ি পাথর, ছোট্ট বালিকণা কিভাবে তৈরি হচ্ছে, বালিকণা হয়ে পরিণত হচ্ছে, সেখান থেকে নদীর মধ্যে গিয়ে চলে যাচ্ছে, এই জাতীয় এই পড়াটা আছে, দেখবে ক্লাস 7-এ আছে, ইংলিশে। বিভিন্ন জাতির উদ্ভব, ধর্মের উদ্ভব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছে। ধর্ম মানুষকে কি করে, একত্রিত করে। ধর্মের উদ্ভব কিভাবে হয়েছিল সে বিষয়ে লেখা আছে। কি করে রাজপথ সৃষ্টি হলো, বাণিজ্য কিভাবে হলো বা হয়, সমাজের শ্রেণী বিভাজন কেন হলো, এই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। পাশাপাশি তিনি বিদেশ থেকে আনা বস্ত্রের প্রত্যেক খদ্দর ব্যবহার করা কেন উচিত সে বিষয়টা বুঝিয়ে বলেছেন। এই যে খদ্দর ব্যবহার কেন উচিত, মানে আমাদের স্বদেশী ধারণা, স্বদেশী জিনিসপত্র ব্যবহার করো, বিদেশি জিনিস বয়কট করো, মানে বয়কট করো অর্থটা কি, যে স্বদেশী শিল্পকে জাগরিত করতে হবে। স্বদেশে যদি কোনো উৎপাদিত পণ্য হয় সেটাকে ব্যবহার করলেই স্বদেশী শিল্প বড় হবে। এই বিষয়টা তিনি বুঝাতে চেয়েছিলেন, মানে আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠি যাতে, সেই জন্য স্বদেশীর দরকার। এই বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল নিজের জাতি পরিচয়ে ঊর্ধ্বে উঠে গোটা মানব সমাজকে একই বিশ্ব পরিবারের অঙ্গ হিসেবে চেনা এবং নিজের সন্তানকে এই উদার ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস। ভারতবর্ষের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা হিসেবে নেহরুর রাজনৈতিক চিন্তা ও চেতনার ইতিহাস রচনার ক্ষেত্রে এই চিঠিগুলির মূল্য অপরিসীম। তাছাড়া জওহরলালের এই একগুচ্ছ চিঠি থেকে জানা যায় ব্যক্তি জওহরলালের পরিচয়। শুধু জওহরলাল রাষ্ট্রনেতা জওহরলাল নয়, ব্যক্তিগত জওহরলাল নেহরু সম্পর্কে এই চিঠির মাধ্যমে জানা যায়। এবার দেখো সমসাময়িক পত্র এবং সংবাদপত্র। ইতিহাসের বেসরকারি উপাদান হিসেবে সংবাদপত্র এবং সাময়িক পত্রের গুরুত্ব অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয়। 1818 খ্রিস্টাব্দে থেকে বাংলা ভাষায় সংবাদপত্রের প্রচলন শুরু হয়েছিল। প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষায় সংবাদ প্রচলন কবে থেকে শুরু হয়েছিল? 1818 খ্রিস্টাব্দে। সমসাময়িক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ঘটনাবলীর বর্ণনা ও বিশ্লেষণে সংবাদপত্র সাময়িক পত্রগুলির বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে। 19বিংশ শতাব্দীর সাহিত্য পত্রিকা হিসাবে বঙ্গদর্শন, ভারতী প্রভৃতি একদিকে যেমন বাঙালি শিক্ষিত জনসমাজকে সাহিত্য চর্চা উৎসাহিত করেছিল, অন্যদিকে তেমনি সমাজ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অপরপক্ষে স্বদেশী বয়কট আন্দোলন জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করে সঞ্জীবনী, সন্ধ্যা, হিন্দু প্যাট্রিয়ট, অমৃতবাজার পত্রিকা, যুগান্তর, বঙ্গবাসী, বেঙ্গলি এবং ইন্ডিয়ান মিররের মতো সংবাদপত্র ও পত্রিকাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা তো আছে, সংবাদপত্র মানুষের চিন্তা চেতনাকে জাগ্রত করে, এগুলো পড়ে মানুষ বিভিন্ন বিষয়ে জানতে পারে, শুধু নয় তাদের মানসিকতা কেমন চলছে, দেশ কিভাবে চলছে সব সম্পর্কে একটা ধারণা পায়। বস্তুত এর পূর্বে ইংরেজ সরকারের পক্ষ থেকে সংবাদপত্রের কণ্ঠরোধের জন্য দেশীয় ভাষায় সংবাদপত্র আইন জারি করা হয়েছিল, লর্ড লিটন 1818। তা সত্ত্বেও বাংলার সমাজ ও রাজনীতিতে সংবাদপত্রের গুরুত্ব খর্ব হয়নি। বাংলা সংবাদপত্রের ইতিহাসের গুরুত্ব কিন্তু সংবাদের গুরুত্ব কখনোই খর্ব হয়নি, কারণ বাংলায় বিভিন্ন সংবাদপত্র প্রচারিত হয়েছিল এবং তার থেকে মানুষ অনেক উপকৃত। তার মধ্যে যেমন দেখো বঙ্গদর্শন, 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রকাশিত সাময়িক পত্রিকাগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় ছিল বঙ্গদর্শন। 1872 খ্রিস্টাব্দে সমকালীন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন প্রকাশিত হয়। তাহলে বঙ্গদর্শন কার সম্পাদনায় প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম কয়েকটি খণ্ডের পর এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্রের ভ্রাতা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের বাংলার জাতীয়তাবাদী চেতনার উন্মেষের ইতিহাসে বঙ্গদর্শন এক অপরিহার্য উপাদান। বিখ্যাত আনন্দমঠ উপন্যাস ও বন্দে মাতরম সঙ্গীত এই পত্রিকাতেই প্রথম প্রকাশ পায়। যে আনন্দমঠ উপন্যাসে জাতীয়তাবাদীকে ব্যাপক আকারে নিয়ে আসে এবং বন্দে মাতরম আমাদের জাতীয় সঙ্গীত হয়ে যায়। এই বঙ্গদর্শনেই প্রথম প্রকাশিত হয়েছে বন্দে মাতরম সঙ্গীত আর কি। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের পাতায় উপন্যাস নিয়মিতভাবে প্রবন্ধ এবং সাহিত্য সমালোচনা প্রকাশ করেন। সমসাময়িক দর্শন, ধর্ম এবং রাজনীতি বিষয়ে ইউরোপে প্রচলিত তত্ত্বের সঙ্গে বাঙালির পরিচয়ের অন্যতম প্রধান মাধ্যম ছিল বঙ্গদর্শন। মানে ইউরোপের সমাজ দর্শন, সেই সময় ইউরোপে কি চলছে, দর্শন, বিভিন্ন লোকের বড় বড় লোকের চিন্তা ভাবনা, রাজনৈতিক বিষয়ে চিন্তা ভাবনা, ধর্ম বিষয়ে চিন্তা ভাবনা, দার্শনিকদের কথা, দার্শনিকদের আলোচনা, এই সমস্ত কিছু ইউরোপে কি চলতো সেইগুলোর সঙ্গে বাঙালি মানুষের পরিচয় করিয়ে দিত
এই বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে। কেবল রাজনৈতিক ঘটনায় ধর্ম, সমাজ ও সাহিত্য তথা সংস্কৃতির ইতিহাস রচনায় এই পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। এরপর আছে সোমপ্রকাশ। দেখো, সিপাহী বিদ্রোহের পরের বছর 1858 খ্রিস্টাব্দের 15 নভেম্বর এই সাপ্তাহিক সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পত্রিকার প্রকাশনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সমকালীন উন্নয়ন সমূহ তখনও পর্যন্ত প্রধানত ধর্ম, সামাজিক সংস্কার আন্দোলন এবং পারস্পরিক নিন্দাসূচক আলোচনায় লিপ্ত ছিল। শিক্ষিত বাঙালি তখনও পর্যন্ত জাতীয়তাবাদী রাজনীতি সম্পর্কে সচেতন ছিল না। সেই সময় সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত। শুধুমাত্র আগে কি হতো, নিন্দা, সূচক জিনিসপত্র, সামাজিক প্রবলেম, ধর্মীয় প্রবলেম, সামাজিক সংস্কার আন্দোলন, এইসব বিষয়ে সবাই লিখত। কিন্তু সোমপ্রকাশ এই পত্রিকায় প্রথম কি করলো, শিক্ষিত বাঙালিকে রাজনীতি সচেতন করে তুললো। হ্যাঁ, কারণ এই সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত। এ থেকে মানুষকে রাজনীতি সম্পর্কে জানতে শিখলো, রাজনৈতিক সচেতনতা শুরু করলো। রাজনীতি ছাড়াও তাই এই পত্রিকায় সাহিত্য সমালোচনামূলক লেখালেখিও নিয়মিতভাবে প্রকাশ পেত। 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির উপর নিষেধাজ্ঞামূলক আইন চালু হওয়ার পর সোমপ্রকাশ প্রায় 1 বছর বন্ধ থাকে। তখন কি করলো, যে এই যে মানুষকে জাতীয়তাবাদ উন্নীত করা, দেশপ্রেমণিত ব্রিটিশ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। তারা কি করলো, 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করলো। তার নিষেধাজ্ঞা জারি করলে তখন এই সোমপ্রকাশ প্রায় 1 বছর বন্ধ ছিল। সমসাময়িক রাজনীতি এবং সাহিত্যের ইতিহাসে সোমপ্রকাশ এক মূল্যবান উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। তাই সোমপ্রকাশে তখন যেসব লেখা হতো সেইগুলো একটা গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান, সাথে সাথে রাজনীতি এবং সাহিত্যের উপাদান, এবং এই উপাদানকে ইতিহাসের উপাদান হিসেবে সুন্দরভাবে গ্রহণ করা যায়। কারণ এইটা কোনো সেই সময় কি চলছে, এই ঐতিহাসিকরা প্রমাণ করতে হবে না যে সেটা ঠিক বা বেঠিক, সেটা সবই সত্য ঘটনায় থাকতো এসব সাহিত্য, সেসব লোকদের লেখা। তাহলে ইতিহাসের অনেক উপাদান হিসেবে এই জন্য এই সোমপ্রকাশ বলো, বঙ্গদর্শন বলো, এদের গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ আর কি। সেজন্য এদের উপাদান হিসেবে মূল্যবান, অনেক মূল্যবান এগুলো। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।